নীলা আর রিমার সাথে বসে গল্প করছিল ফালাক। ফালাক বসে আছে আর নীলা রিমা বলছে ওদের কি দিল এবার ঈদে। বিশেষ করে আয়ার নীলার জন্য একটা সুন্দর ড্রেস কিনে এনেছিল। এটাও বলছিল ফালাকের এবার ঈদে অনেকগুলো ড্রেস হয়েছে। আগে তো আর ফালাক এত ড্রেস ঈদে পায়নি। বিয়ের আগে ফালাকের ঈদ কেমন কেটেছে, পুরনো ড্রেস পরেই কেটেছে, আবার কোনো ঈদ কেটেছে কম দামি ড্রেস পরে। তার ভাবি তার পিছনে সেভাবে কোনো টাকা খরচ করতে দিত না। এইবার ফালাকের অনেকগুলো ড্রেস হয়েছে। আয়ান ঈশান ফালাকের জন্য ড্রেস এনে দিয়েছে। ফালাকের শাশুড়িও দিয়েছে। ফালাকের শ্বশুর হাতে টাকা দিয়েছে, বলেছে মন মতো কিনে নিতে। দুই চাচা শ্বশুর ও ফালাককে দিয়েছে। ফালাকের নিজেকে আগে অভাগী মনে হতো, এখন আর মনে হয় না। সে তো ভাগ্যবতী, তা না হলে এমন একটা পরিবার তার হতো। মনে মনে ভাবছিল ফালাক। সাত বিছানায় আধশোয়া হয়ে এক হাতে ফোন টিপছে, কিন্তু ওর পুরো মনোযোগ আসলে ফোনের স্ক্রিনে নেই। আর চোখের ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ানো ফালাককে দেখছে। ফালাক ড্রেসিং টেবিলের ড্রয়ারগুলো একের পর এক খুলছে আর বন্ধ করছে। চোখে মুখে এক রাশ বিরক্তি। সাত ফোন থেকে চোখ না তুলেই জিজ্ঞাসা করলো, কি খুঁজছো এত রাত করে? আমার একটা নূপুর পাচ্ছি না। বিকেলের দিকে খুলে এখানেই কোথাও রেখেছিলাম, এখন একটা আছে কিন্তু অন্য জোড়াটা একদম গায়েব। সাত কোনো উত্তর দিল না, নির্বিকার ভঙ্গিতে আবার ফোনের দিকে তাকালো। যেন নূপুর হারানোটা খুব সাধারণ একটা ব্যাপার। ফালাক আরও কিছুক্ষণ ড্রেসিং টেবিলের উপরে পারফিউমের বোতল আর অর্নামেন্টসগুলো, বক্স টক্সগুলো হাতড়াতে দেখল। কোনো লাভ হলো না। ফালাক হাল ছেড়ে দিল। একটা দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। ফালাক চোখের আড়াল হতেই সাত ফোনের স্ক্রিনটা অফ করে দিল। ঠোঁটের কোণে তখন এক চিলতে বিজয়ী হাসি। সাত ট্রাউজারের পকেটে হাত দিল। আঙুলের ছোঁয়ায় ঠান্ডা ধাতব কিছুর স্পর্শ পেল। পকেট থেকে বের করে আনলো ফালাকের সেই নূপুরটা। নূপুরের ছোট্ট ছোট্ট ঘুঙুরগুলো ঝিলিক দিয়ে উঠল। সাত নূপুরটা চোখের সামনে ধরে কিছুক্ষণ দেখল। ঠিক তখনই ওয়াশরুমের দরজা খোলার শব্দ হলো। সাত বিদ্যুৎ বেগে নূপুরটা আবার পকেটের ভিতরে ঢুকিয়ে ফেলল। ও আবার আগের মতো নির্বিকার হয়ে ফোনে মন দিল। ফালাক তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বেরিয়ে এলো। ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো। আয়নায় ফালাকের প্রতিচ্ছবি দেখে সাদের হাতের ফোনটা মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। মুখ ধুয়ে আসার পর ফালাকের ফর্সা মুখটা এখন দুধে আলতা রং ধারণ করেছে। নাকের ডগায় পানির ছোট ছোট কণাগুলো হীরের দানার মতো চিকচিক করছে। সাত বিছানা থেকে উঠে ধীর পায়ে ফালাকের ঠিক পেছনে এসে দাঁড়ায়। ফালাক তখনও তোয়ালে দিয়ে ঘাড়ের কাছে পানি ছিটেগুলো মুছছে। আয়নায় সাদের প্রতিচ্ছবি দেখে ফালাক থমকে গেল। সাদের চোখের চাহনি আজ বড্ড অন্যরকম, গাঢ়, নিশাতুর, তীব্র। সাদ কোনো কথা না বলে ফালাকের হাত থেকে তোয়ালেটা কেড়ে নিয়ে পাশে সরিয়ে রাখল। ফালাকের ভেজা চুলের মিষ্টি সুবাস আর ভেজা ত্বকের শীতলতা সাদের স্নায়ুতেই আঘাত করছে। সাদের পুরুষালী ঘ্রাণ আর শরীরের উত্তাপ ফালাককে মুহূর্তেই দিশেহারা করে দিল। কি করছেন? সরুন। সাদ সরল না, বরং ফালাকের মুখটা নিজের দুই হাতের আঁচলায় ভরে নিল। সাদ তার বৃদ্ধাঙ্গুল দিয়ে ফালাকের ভেজা ঠোঁটের উপর দিয়ে ধীর লয়ে হাত বুলিয়ে দিতে লাগলো। সাদের স্পর্শে ফালাকের সারা শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল যেন। সাদ মুখ নিচু করে ফালাকের কপালে, দুই চোখের পাতায় আর গালের পানি বিন্দুগুলোতে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। ফালাকের দম বন্ধ হয়ে আসছে। সাদের শার্টের কলারটা শক্ত করে খামচে ধরল। সাদের এক একটা স্পর্শে ফালাকের শরীরের ভেতরে যেন হাজারটা বিদ্যুৎ খেলে যাচ্ছে। সাদ এবার ফালাকের ঘাড়ের বাঁকটায় নিজের মুখ গুজল। সাদের নিঃশ্বাস ফালাকের সংবেদনশীল ত্বকে আগুনের মতো জ্বালা ধরিয়ে দিচ্ছে যেন। ফালাক অস্ফুট স্বরে শব্দ করছে। সেই শব্দ যেন সাদের ভেতরের তৃষ্ণাকে আরও বাড়িয়ে দিল। সাদের ঘন হয়ে আসা নিঃশ্বাস আর ফালাকের হৃৎপিণ্ডের দ্রিম দ্রিম শব্দ। সাদ আর এক মুহূর্তও সময় নষ্ট করল না। ফালাকের কাঁপতে থাকা ঠোঁট দুটোর উপরে নিজের ঠোঁট চেপে ধরল। সেই স্পর্শে কোনো রুক্ষতা ছিল না, ছিল বছরের পর বছর জমে থাকা এক তৃষ্ণার বহিঃপ্রকাশ যেন। সাদের এই অতর্কিত গভীর চুম্বনে ফালাক প্রথম কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে রইল। দুই চোখ বড় বড় হয়ে গেল।
কিন্তু সাদের বলিষ্ঠ হাতের বেষ্টনী আর শরীরের উত্তাপ ওকে মুহূর্তেই অবশ করে দিল। সাদের চুম্বনে আজ এক ধরনের নেশা ছিল, যেন ফালাকের ঠোঁট থেকে ওর সবটুকু অভিমান, সবটুকু ভয় আর সবটুকু না বলা কথা শুষে নিতে চাইল। ফালাকের শরীরের প্রতিটি কোষে এক অদ্ভুত বিদ্যুৎ বয়ে যাচ্ছে। হাত দুটো অজান্তেই সাদের ঘাড় পেঁচিয়ে ধরল। সাদের শার্টের কাপড়টা ফালাকের আঙুলের চাপে কুঁচকে যাচ্ছে। সাদ ফালাককে আরও নিবিড়ভাবে নিজের সাথে মিশিয়ে নিল। ঘরের নিস্তব্ধতায় শুধু ওদের দুজনের ভারী হয়ে আসা নিঃশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছে। সাদ ফালাকের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। পরক্ষণেই হুঁশ আসতেই দূরে সরে যায়। ফালাক আলমারি থেকে নিজের একটা কাপড় বের করতে গেল। তখনই ওর নজর আটকালো এক কোণে রাখা একটা দামি শপিং ব্যাগের উপরে। কৌতূহল সামলাতে না পেরে ফালাক ব্যাগটা বের করলো। ভেতরে হাত দিতেই ওর আঙুলে ঠেকলো খুব নরম কাপড়ের স্পর্শ। ভাঁজ খুলতেই ফালাকের চোখ ধাঁধিয়ে গেল। একটা অপূর্ব গোল্ডেন কালারের শাড়ি, যার সারা গায়ে সূক্ষ্ম সুতোর কাজ, রোদের আলোয় ঝিলমিল করে উঠছে। শাড়িটা এতটাই আভিজাত্যপূর্ণ যে ফালাক কয়েক মুহূর্ত ওটার দিকে তাকিয়েই রইল। এটা কে আনলো এখানে আবার? মা নাকি অন্য কেউ দিয়ে গেল? ঠিক তখনই পেছন থেকে সাদের কণ্ঠস্বর ভেসে এলো, আমি। ফালাক চট করে পিছনে ফিরল। সাদ দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, একটা হাত পকেটে। ওর মুখে সেই চিরচেনা গাম্ভীর্য থাকলেও চোখের দৃষ্টিতে আজ এক অদ্ভুত নরম ভাব। আপনি মানে আপনি আমার জন্য এটা কিনেছেন? সাদ ধীর পায়ে ফালাকের সামনে এসে দাঁড়ালো। শাড়িটার উপরে ফালাকের সরু আঙুলগুলো যখন আলতো করে হাত বোলাচ্ছিল, সাদ সেই দৃশ্যটা খুব মনোযোগ দিয়ে দেখছিল। ফালাকের মনটা এক লহমায় খুশিতে ভরে উঠল। এত এত ড্রেস জমেছে, কিন্তু সাদের দেওয়া এই একটা শাড়ি যেন অন্য সব উপহারকেও হার বানিয়ে দিল। সাদ নিজের থেকে ওর জন্য কিছু পছন্দ করে এনেছে, এই ভাবনাটাই ফালাককে এক অন্য রকম তৃপ্তি দিচ্ছে। ফালাক শাড়িটা বুকের সাথে জড়িয়ে ধরে। সারা শরীরের ভিতর দিয়ে একটা প্রশান্তির ঢেউ বয়ে গেল। চাঁদ রাত মানেই এক অন্যরকম উন্মাদনা। সারা মাস রোজা রাখার পর এই একটা রাত যেন সারা বছরের জমানো সব আনন্দ উসুল করে নেওয়ার জন্য আসে। মির্জাবাড়িতেও আজ সেই খুশির আমেজ আকাশ ছোঁয়া। শহর জুড়ে আতশবাজির শব্দ আর রঙিন আলোর ঝিলিক বলে দিচ্ছে কাল ঈদ। বাড়ির প্রতিটি কোণ আজ উৎসবের সাজে সেজেছে। আকাশে সরু বাঁকা চাঁদটা দেখা দেওয়ার পর থেকেই মির্জাবাড়িতেই খুশির জোয়ার বয়ে যাচ্ছে। সারা বাগান থেকে শুরু করে ছাদ পর্যন্ত মরিচবাতির রঙিন আলোয় ঝলমল করছে। টিভির ভলিউম বাড়িয়ে ও মন রমজানের ওই রোজার শেষে গানটা বাজছে। ও যা যা চাঁদ রাতের আমেজকেও আরও গাঢ় করে তুলেছে। চারিদিকে আনন্দের হিল্লোল বয়ে গেল। বাড়ির ছোটরা বাজি ফুটিয়ে আনন্দ করছে, আর বড়রা ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। কিন্তু ফালাকের কাছে এই চাঁদ রাতটা অন্য সব বছরের চেয়ে আলাদা। আজ তার মনের আকাশে এক অন্যরকম চাঁদের আলো ছড়াচ্ছে। সেই আলোটা আর কেউ নয়, স্বয়ং আরহাম সাদ মির্জা। মির্জাবাড়ির বিশাল ছাদে আজ এলাহি কারবার। ছাদটাকে মরিচবাতি আর রঙিন লণ্ঠন দিয়ে সাজানো হয়েছে। মাঝখানে বড় একটা শতরঞ্জি বিছানো, যেখানে আড্ডা আর মেহেদি পড়ার আসর বসেছে। মীরা আর নীলা সেই বিকেল থেকেই অস্থির। সাথে যোগ দিয়েছে ফারদিন আর পরিবারের অন্য সব কাজিন ভাই বোনেরা। ফারদিনের জোরালো হাসিতে পুরো ছাদ মুখরিত। রিমা, নীলা আর মীরা তিনজনে মিলে মেহেদির বিশাল আয়োজন নিয়ে বসেছে। সাথে কাসলিনরা, ফারদিন আর তার এক দল বন্ধুবান্ধব। ফারদিনের কাজই হলো সারাক্ষণ হাসাহাসি আর হুল্লোড় করা। নীলা বলল, উফ, এবার কিন্তু একদম লেটেস্ট অ্যারাবিক ডিজাইন দেব। ভাবি, তোমার হাতটাকে দাও তো, তোমার হাতটা ফর্সা, নকশাটা যা ফুটবে না। ফালাক হাসতে হাসতে জাজিমের উপরে বসলো। মীরা একটা কোলবালিশ টেনে ফালাকের হাতের নিচে দিয়ে দিল, যাতে ওর কষ্ট না হয়। 2 মাসের প্রেগন্যান্সি যদিও ফালাক, তাই একটু সাবধানে রাখে সবসময় ফালাককে। চারপাশের এই উদ্দীপনা দেখে ফালাক নিজের সব ক্লান্তি ভুলে গেছে। একদম নখ থেকে শুরু করে কোনোই পর্যন্ত ভরাট করে ডিজাইন করে দেবো।
ফারদিন ভাইয়া, তুমি শুধু আড্ডা দিলেই হবে না, আমাদের জন্য একটু ভালো মিউজিক চালাও তো। ফারদিন বলল, আরে মিউজিক তো চলবেই, তোরা মেহেন্দি লাগা। রিমা নিজের হাতে অলরেডি গোল করে একটা মাদ্দালা ডিজাইন করে ফেলেছে। ফালাক মুগ্ধ হয়ে দেখছিল। রিমা নিজের হাতে অলরেডি গোল করে একটা ম্যান্ডালা ডিজাইন করে ফেলেছে। ফালাক মুগ্ধ হয়ে দেখছিল মীরার হাতের কাজ। মীরা খুব নিপুণভাবে ফালাকের হাতে তালুতে একটা নকশা তুলছে। চিকন জালি কাজ আর সূক্ষ্ম লতাপাতায় ফালাকের হাতটা ধীরে ধীরে এক জীবন্ত ক্যানভাস হয়ে উঠেছে। ফারদিন নিচ থেকে ট্রে হাতে ফেরে, এই যে ম্যাডামরা, গরম ফুচকা আর চটপটি হাজির। এতক্ষণে আয়ান ঈশানও হাজির। সবাই মিলে একসাথে আড্ডা খাওয়ার এই দৃশ্যটা ফালাকের চোখে জল এনে দিল। বিয়ের আগের চাঁদ রাতগুলো ছিল ওর কাছে নিঃসঙ্গ আর মলিন। কোনো মতে একটা নতুন জামা জোগাড় হতো কি হতো না, কিন্তু আজ অন্যরকম। ছাদের এক কোণে আতশবাজির রোশনাই আকাশটাকে রাঙিয়ে দিচ্ছে। ফালাক আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, আল্লাহ, আমার এই পরিবারটাকে সব সময় এমন হাসি খুশি রাখো। চাঁদ রাতের আড্ডা তখন শেষের দিকে। গভীর রাত, চারপাশটা বেশ শান্ত হয়ে এসেছে। ছাদের এক কোণে আরামদায়ক জাজিমের উপরে হেলান দিয়ে গল্প করতে করতে ফালাক কখন যে ঘুমিয়ে পড়েছে ও নিজেও জানে না। ফালাকের সাথে আরও দুই একজনও ওইখানেই চোখ বুজেছে। সাদ নিজের ঘরে বসে সিগারেট খাচ্ছিল। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। নীলার কণ্ঠস্বর, ভাইয়া আসবো। সাদ হাতে সিগারেটটা অ্যাস্ট্রাতে চেপে ধরল। এসো। নীলা ভিতরে ঢুকে ইতস্তত করে বলল, ভাইয়া, ভাবি ছাদে ঘুমিয়ে পড়েছে, অনেক রাত হয়েছে তো, আমরা সবাই নিচে নেমে আসছি, আপনি গিয়ে ভাবিকে নিয়ে আসবেন। আমি আর ভাবিকে ডাকলাম না, খুব গভীর ঘুমে আছে মনে হলো। সাদ ঘড়ি দেখল, রাত 2:30 বাজে। ও কোনো কথা না বলে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের শার্টের হাতা দুটো একটু গুটিয়ে নিল। তারপরে নীলার সাথে ছাদের দিকে পা বাড়ালো। ছাদে গিয়ে দেখলো মরিচপাতিগুলো এখনও জ্বলছে, কিন্তু লোকজন সব যার যার ঘরে চলে গেছে। ফারদিন আর বাকি কাজিনরাও আড্ডা শেষ করে বিদায় নিয়েছে। শুধু ফালাক এক কোণে বালিশে মাথা দিয়ে অঘরে ঘুমাচ্ছে। দুই হাতে মেহেদি তখনও শুকিয়ে কালচে হয়ে আছে। সাদ ফালাকের একদম কাছে গিয়ে দাঁড়ালো। চাঁদের মায়াবী আলো আর নিবু নিবু লণ্ঠনের আভায় ফালাকের ফর্সা মুখটা আজ বড্ড নিষ্পাপ লাগছে। ঘুমের ঘরেও ও একটু কোকড়ে আছে, হয়তো রাতের হিমেল বাতাসে ওর একটু শীত লাগছে। সাদ খুব সাবধানে ফালাককে নিজের পাজা কোলা করে তুলে নিল। ফালাকের ঘুমের ঘরেই সাদের প্রশস্ত বুকে নিজের মুখটা একটু ঘষে নিল, যেন অবচেতন মনেই ও বুঝতে পেরেছে এটা ওর সব চাইতে নিরাপদ আশ্রয়। সাদ ফালাককে নিয়ে ধীর পায়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো। নীলা পাশ থেকে সাদের এই রূপ দেখে মনে মনে হাসল। যে সাদ মির্জা সারাক্ষণ গম্ভীর হয়ে থাকে, সে আজ নিজের স্ত্রীকে কতটা আগলে রেখেছে। রুমে ঢুকে সাদ ফালাককে খুব সাবধানে বিছানায় শুইয়ে দিল। মেহেদি মাখানো হাত দুটো বালিশের পাশে এমনভাবে রাখলো যাতে রং নষ্ট না হয়, বা ফালাকের কপালের উপরে এসে পড়া কয়েকটা অবাধ্য চুল সাদ আঙুল দিয়ে সরিয়ে দিল। বড্ড ছেলে মানুষ। সাদ জানলাটা বন্ধ করে এসির তাপমাত্রা কমিয়ে দিল। সাদ একটা পাতলা নরম চাদর টেনে নিল। খুব সাবধানে ফালাকের গায়ের উপরে সেটা বিছিয়ে দিয়ে নিজেও সেই একই চাদরের নিচে ঢুকে পড়ল। এসির হালকা ঠান্ডায় চাদরের ওমটুকু এখন খুব আরামদায়ক লাগছে। ফালাক গভীর ঘুমে আচ্ছন্ন। সাদ ধীরে ধীরে মুখটা নিচু করে ফালাকের গলার ভাঁজে নিজের মুখ ডুবিয়ে দিল। ফালাকের শরীরের পরিচিত ঘ্রাণ, যা কেবল সাদের জন্যই এক ধরনের নেশা তৈরি করে। সাদের নিঃশ্বাস ফালাকের সংবেদনশীল চামড়ায় আছড়ে পড়ছে। ঘুমের ঘরেই ফালাক একটু নড়ে চড়ে উঠল। সাদের প্রশস্ত বুকের উষ্ণতা পেয়ে অবচেতন মনেই ওকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। সাদ ফালাকের গলার কোমল ত্বকে আলতো করে নিজের ঠোঁট ছোঁয়ালো। ফালাকের চিবুকের কাছে নিজের নাকটা ঘষল। সাদের প্রতিটি নিঃশ্বাসে আজ শুধু ফালাকের অস্তিত্ব। ফালাকের নিজের বুকের সাথে নিবিড়ভাবে মিশিয়ে নিয়ে ঘুমের দেশে তলিয়ে গেল। সাদের ঘুম ভাঙল। পাশে হাত বাড়াতেই দেখল বিছানার পাশটা খালি, ফালাক নেই। সাদ উঠে বসে একবার চারপাশটা দেখে নিল।
রুমটা পরিপাটি। সাদ আর দেরি করলো না, সরাসরি ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে বের হলো। কোমরে তোয়ালে জড়ানো, চুলের পানির বিন্দুগুলো চিকচিক করছে। আলমারি খুলতেই দেখলো ইস্ত্রি করা নতুন সাদা রঙের পাঞ্জাবি আর পায়জামাটা খুব সুন্দর করে রাখা। এগুলো তার বউয়ের কাজ, মেয়েটার সব দিকে খেয়াল থাকে। সাদ দ্রুত তৈরি হয়ে নিল। পাঞ্জাবির হাতা দুটো ঠিক করতে করতে আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখছিল। তখনই নিচে থেকে আয়ানের ডাক শোনা গেল, ভাইয়া কত দেরি করবে? আব্বু আর চাচারা সবাই চলে গেছে, ঈদের জামাত শুরু হতে আর বেশি দেরি তো নেই, জলদি নামো। সাদ দ্রুত চুলে চিরুনি চালিয়ে নিল। ড্রয়ার থেকে দামি আতরের শিশিটা বের করে কবজিতে আর পাঞ্জাবিতে লাগিয়ে নিল। জায়নামাজটা কাঁধে ফেলে রুম থেকে বের হয়। মনটা ছটফট করছিল ফালাককে একবার দেখার জন্য। নিচে নামার সময় ড্রয়িং রুমের কাছে আসতেই সাদের নজর আটকে গেল। ফালাক সেখানে মায়ের সাথে কোনো একটা কাজে ব্যস্ত। ঠিক সেই মুহূর্তে দুজনেই চোকাচোকি হলো। সাদকে এই পাঞ্জাবি পরিহিত অবস্থায় দেখে ফালাকের চোখ যেন জড়িয়ে গেল। সাদকে আজ অন্য যে কোনো দিনের চেয়ে অনেক বেশি রাজকীয় আর সুদর্শন লাগছে। সাদের চওড়া বুক আর গভীর ব্যক্তিত্ব ফালাকের হৃদস্পন্দন এক পলকের জন্য থামিয়ে দিল। সাদও আর চোখে একবার ফালাকের সেই মায়াবী মুখটা দেখে নিল। সাদ আর দাঁড়ালো না, আয়ান আর ঈশানের সাথে মসজিদের দিকে রওনা দিল। ফালাক দ্রুত ড্রয়িং রুম থেকে নিজের রুমের ব্যালকনিতে চলে এলো। ওপর থেকে দেখলো সাদ ধীর পায়ে গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে। সাদের হাঁটার ভঙ্গি, আভিজাত্য সব কিছুই ফালাককে মুগ্ধ করে। ব্যালকনিতে দাঁড়িয়ে ফালাক মুচকি হাসল, মনে মনে বলল, ঈদ মোবারক আমার রাজকুমার। নামাজ শেষ করে একে একে সবাই বাড়ি ফিরতে শুরু করলো। সদর দরজা দিয়ে সবাই হাসি মুখে ভেতরে ঢুকলো। ড্রয়িং রুমটা যেন উৎসবের রঙে রঙিন হয়ে উঠল। ফালাক দাঁড়িয়েছিল, চোখ দুটো দরজার দিকে স্থির, খুঁজছে সেই বলিষ্ঠ মানুষটাকে। কিন্তু সবাইকে দেখলেও সাদের দেখা পাওয়া গেল না। আয়ান ভেতরে ঢুকে সোফায় ধপাস করে বসে পড়ল। ফালাক এগিয়ে গিয়ে খুব নিচু স্বরে আয়ানকে জিজ্ঞাসা করল, উনি কোথায়? ওনাকে তো দেখছি না। আয়ান এক গ্লাস পানি টেনে নিয়ে বলল, ভাইয়া আসবে ভাবি, মসজিদের সামনে কার সাথে যেন দেখা হলো, জরুরি কি একটা কাজ আছে বলল। আমাদের যা বলল যে তোরা যা, আমি একটু পরে আসছি। ফালাকের মনটা মুহূর্তেই দমে গেল। ঈদের সকাল, সবাই একসাথে টেবিলে বসবে, অথচ সাদের কোনো খবর নেই। সাদ যখন বলেছে পরে আসবে তখনও আসুক। বাড়ির সবাই মিলে হই হুল্লোড় করে খেতে বসলো। হাসাহাসি, গল্প আর ঈদের সালামি নিয়ে কামড়া কামড়িতে পুরো ঘর মুখরিত। সবাই খাওয়া শেষ করে যার যার রুমে চলে গেল একটু জিরিয়ে নিতে। মীরার চঞ্চলতায় পুরো ঘরটা যেন মেলা হয়ে উঠেছে। ও মামার বাড়ি যাবে সালামি নিতে, আর এই যাওয়ার আগে সাজগোজের যে বিশাল আয়োজন, তাতে কিন্তু ওর একার সাজে মন ভরছে না। তিন ভাবিকেই ওর পাশে চাই। মীরা আয়নার সামনে দাঁড়িয়ে অনবরত চিল্লিয়ে যাচ্ছে। ওর সাজের সরঞ্জাম ছড়িয়ে ছিটিয়ে আছে বিছানাময়। রিমা আর নীলাও চলে এসেছে, ফালাকও ওদের সাথে যোগ দিল। তোমরা তিনজন মিলে আমাকে এমনভাবে রেডি করো যাতে ওখানকার সব কাজিনরা ঈর্ষায় জ্বলে মরে। রিমা হাসতে হাসতে মীরার চুল বেঁধে দিচ্ছে। মীরার রুম থেকে বের হতেই করিডোরে সাদের মায়ের সাথে দেখা হয়ে গেল ফালাকের। ফালাক, সাদ ফিরেছে, এই মাত্রই ঘরে গেল। ও তো কিছুই খায়নি, এক কাজ করো, তুমি ওর খাবারটা বেড়ে ঘরে দিয়ে আসো। না থাক, তোমার এখন এই অবস্থায় দরকার নেই, তুমি যাও, আমি মিনুকে বলছি, ও দিয়ে আসবে। না মা, আমি পারবো, মিনুকে বলতে হবে না। না ফালাক, শরীরটার দিকে তো তাকাতে হবে। কিন্তু ফালাক তো দম্বার পাত্রী নয়, সে নিজে হাতেই রান্নাঘর থেকে সাদের জন্য প্লেটে গরম খিচুড়ি, কষানো মাংস আর স্যালাড বেড়ে নিল। ঘরের দিকে গেল। দরজা ঠেলে ঘরে ঢুকতেই দেখল সাদ সাদা পাঞ্জাবিটা পরেই বিছানায় বসে আছে, ফোনে কারোর সাথে কথা বলছিল। ফালাক আশায় একবার চোখ তুলে তাকালো। ফালাকের ফর্সা হাতে মেহেন্দির গাঢ় খয়েরি রংটা যেন আগুনের মতো জ্বলছে। এই রং আর ফালাকের স্নিগ্ধ মুখটা সাদের অস্থির মনকে এক নিমেষে শান্ত করে দিল। ফালাক খাবারটা রেখে যখন ফিরে যেতে যাবে, তখনই সাদের ভারী কণ্ঠস্বর ঘর জুড়ে প্রতিধ্বনিত হলো,
দাঁড়াও। ফালাক দাঁড়িয়ে গেল। সাদ ফোনটা পাশে রেখে ফালাকের দিকে স্থির দৃষ্টিতে তাকালো। তুমি খাইয়ে দাও। ফালাক একটু অবাক হলো। ফালাক আর না করতে পারল না। সাদের পাশে বসে এক লম্বা খিচুড়ি আর মাংস মেখে সাদের মুখের সামনে ধরল। মেহেদি রাঙা সুন্দর আঙুলগুলো সাদের ঠোঁট স্পর্শ করল। সাদ অপলক দৃষ্টিতে ফালাকের দিকে তাকিয়ে রইল। ফালাক খুব যত্ন করে ওকে খাইয়ে দিচ্ছে। সাদের মনে মনে তৃপ্তি, শান্তি অনুভব করছে। ফালাক শাওয়ার শেষ করে বের হয়ে আয়নার সামনে দাঁড়ালো। রুমটা তখন একদম নিঝুম। সাদ বিছানায় গা এলিয়ে দিয়ে আধো ঘুমেছিল, কিন্তু হঠাৎ চোখের পাতা খুলতেই ওর দৃষ্টি স্থির হয়ে গেল ফালাকের উপর। আয়নায় ফুটে ওঠা ফালাকের মোহময় প্রতিচ্ছবি দেখে সাদের ঘুম এক নিমেষে উধাও। সাদের দেওয়া গোল্ডেন আর অ্যাশ কালারের মিক্সড শাড়িটা ফালাকের অঙ্গে আজ যেন এক নতুন প্রাণ পেয়েছে। শাড়ির কারুকার্য করা ফালাকের ফর্সা ত্বকের সাথে মিশে এক রাজকীয় আভা তৈরি করেছে। কানে দুল আর গলায় চিকন সোনার চেইনটা ওর সৌন্দর্যকে আরও স্নিগ্ধ করে তুলেছে। মেহেন্দি রাঙা হাত দুটোতে চুড়ি। সাদ বিছানায় শুয়ে শুয়েই অপলক দৃষ্টিতে ফালাককে দেখছিল। সাদের মনে হলো এই মেয়েটা প্রতিদিন কিভাবে এতটা মায়াবী হয়ে ওঠে। ফালাক যখন চুলগুলো একপাশে সরিয়ে ক্লিপ লাগাতে গিয়ে পেছনে ঘুরল, তখনই সাদের তীক্ষ্ণ নেশাতুর দৃষ্টির সাথে চোখাচোখি হয়ে গেল। সাদের অমনভাবে তাকিয়ে থাকা দেখে ফালাক একটা শুকনো ঢোক গিলল। বুকটা দুরু দুরু কাঁপছে। চাইল দ্রুত রুম থেকে বেরিয়ে যেতে, কিন্তু সাদের পরিকল্পনা ছিল অন্যরকম। সাদ এক মুহূর্তও দেরি না করে বিছানা থেকে বিদ্যুৎ বেগে উঠে এলো। ফালাক দরজার দিকে পা বাড়াতেই সাদ ওকে এক প্রকারের দৌড়ে গিয়ে চাপটে ধরল। ফালাক কিছু বুঝে ওঠার আগেই সাদ ওকে পাজা কোলা করে বিছানার মাঝখানে নিয়ে এলো, নিজের প্রশস্ত বুকের উপরে টেনে নিল। হঠাৎ এই অতর্কিত আক্রমণে ফালাকের শ্বাস আটকে আসার উপক্রম। ফালাক সাদের বুকের উপরে ঝুঁকে আছে, আর সাদের দুই হাত ফালাককে শক্ত করে ধরা। ফালাকের ভেজা চুলের কয়েকটা অবাধ্য গোছা সাদের মুখের উপরে এসে পড়ায় সাদের দৃষ্টি কিছুটা আচ্ছন্ন হলো। সাদ খুব ধীর লয়ে নিজের আঙুল দিয়ে সেই চুলগুলো সরিয়ে ফালাকের কানের পিঠে গুজে দিল। কোথায় পালাচ্ছিলে? ফালাক লজ্জায় সাদের চোখের দিকে তাকাতে পারছে না। ছাড়ুন, কেউ দেখে ফেলবে, আমায় নিচে যেতে হবে। সাদের দুই হাতের বেষ্টনীতে ফালাক তখন পুরোপুরি বন্দি। বুকের উপরে ফালাকের দ্রুত হৃদস্পন্দন স্পষ্ট অনুভূত হচ্ছে। ফালাকের ভেজা চুলের মিষ্টি ঘ্রাণ আর মেহেন্দির সুবাস মিশে সাদের মস্তিষ্কে এক ধরনের নেশা ধরিয়ে দিয়েছে। শাড়ির আঁচলটা আধো খোলা অবস্থায় বিছানায় লুটিয়ে আছে। সাদ ফালাকের কানের পিঠে চুলগুলো গুজে দিয়ে ওর গালের উপরে নিজের হাতের তালু রাখল। ফালাক আষ্টে পৃষ্ঠে মিশে আছে সাদের বলিষ্ঠ শরীরের সাথে। ফালাকের কাজল মাখানো চোখের পাতাগুলো কাঁপছে। ফালাক অস্ফুট স্বরে কিছু বলতে চাইল, কিন্তু শব্দগুলো ওর গলাতেই আটকে গেল। ফালাকের কম্পিত ঠোঁট দুটোর উপরে নিজের ঠোঁট চেপে ধরল সাদ। ফালাক প্রথম কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে রইল। দুই হাত সাদের পাঞ্জাবির কলারটা শক্ত করে খাপচে ধরল, কিন্তু সাদের চুম্বনের তীব্রতা মুহূর্তেই ওকে অবশ করে দিল। ঘরের জানালার পর্দাগুলো বাতাসে দুলছে। অনেকক্ষণ পর সাদ যখন ফালাককে ছাড়ল, ফালাক তখন জোরে জোরে হাঁপাচ্ছে। ফালাকের ফর্সা মুখটা লাল হয়ে আছে। সাদের চোখের নিশাতুর দৃষ্টি তখনও ফালাকের উপরে স্থির। সাদ ফালাকের কপালে নিজের কপাল ঠেকিয়ে কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে রইল। ঈদের সালামি দিলাম। ফালাক লজ্জায় আর কথা বলতে পারল না। সাদের প্রশস্ত বুকে নিজের মুখ লুকিয়ে ফেলল।